রিমির কথা কর্ণপাত হতেই দাঁড়িয়ে পড়ল দিবা। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে অবস্থা তার খারাপ হয়ে গেল। ভয়ে হাত পা জমে গেল, চোখে পানি জমে টলমলো করতে লাগলো। ঠোঁট ভেঙে অস্পষ্ট কণ্ঠে নিজেকে দোষারোপ করে বলল, সব দোষ আমার। আমি যদি তখন নুরাকে যাওয়ার কথা না বলতাম তাহলে এমন হতো না। কেন তখন নুরাকে যেতে দিলাম? কথাটা বলেই কেঁদে ফেলল দিবা। চোখ দুটো তার লাল হয়ে এলো। রিমি নিজেও দুশ্চিন্তায় কাতর, কান্না পাচ্ছে ভীষণ, মন অস্থির। তবুও দৃঢ় কণ্ঠে দিবাকে শান্ত করতে চাইল। প্লিজ কাঁদিস না। তার কথাই দিবা শুনছে না, নিঃশব্দে অনবরত কেঁদেই চলেছে। হতবাক রিমি, পরিস্থিতি এখন কিভাবে সামাল দিবে সে? ঠোঁট কামড়ে ভাবল কিছুক্ষণ। বহু চিন্তা ভাবনার পর অভ্রের কথা মাথায় আসলো তার। সচকিত হলো মন। মোবাইল হাতে নিয়ে অভ্রের নাম্বারে ডায়াল করলো। অভ্র রুমেই ছিল, তাই আসতে বেশি দেরি করেনি। তাকে ডাকার কারণ জানতে চাইলে রিমি সব খুলে বলল। সম্পূর্ণ ঘটনা শুনেই হতবাক অভ্র হতভম্ব হয়ে দিবার দিকে তাকালো। অপরাধীর ন্যায় মাথা নিচু করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে দিবা। অভ্র হঠাৎই কপট রাগ দেখিয়ে বলে উঠল, আশ্চর্য ভাবি, আপনি কি ছোট বাচ্চা? এমন একটা কাজ করার আগে ভাবা উচিত ছিল না আপনার? বড়দের সাথেও একবার কথা বলতে পারতেন। প্রায় 1.5 মাস হবে অভ্র শান্তি নিবাসে আছে। এতদিন এখানে থেকে বাড়ির মানুষগুলোর সঙ্গে সম্পর্ক খুব নিবিড় হয়েছে। সবাইকে তার নিজের বড্ড আপন মনে হয়, তাই সবার ভালো খারাপের চিন্তা না চাইতেও চলে আসে। ঠিক তেমনি এখন নুরার জন্য হচ্ছে। এত বড় সাংঘাতিক একটা ঘটনা কাউকে না জানিয়ে করায় রাগ সামলাতে পারল না। দিবাকে কথাটা রেগে বলে ফেলল। এমনিতেই ভয়ে চুপসে আছে দিবা, তার উপর আবার এখন অভ্রের কথাগুলো। আবারও কান্নায় ভেঙে পড়ল। তাকে এভাবে কাঁদতে দেখে অভ্র রাগ সংযত রেখে স্বাভাবিকভাবে কোনো রকমে বলল, প্লিজ ভাবি, কান্না থামান। আপনার এই কান্না আমার রাগ বাড়াচ্ছে। ভয়ার্থ রিমি দিবার বাহু ধরে কান্না থামাতে বলল। দিবা অনেকটা সময় কান্না থামিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। অভ্র রিমির থেকে নুরার নাম্বারটা নিয়ে লোকেশন চেক করলো। ভাগ্যিস মোবাইল বন্ধ না থাকায় লোকেশন শো করেছে। নুরার অবস্থান জানার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলল অভ্র। মোবাইলটা পকেটে রেখে রিমিকে বলল, রুমে যাও দুজন, আমি নোরাকে আনতে যাচ্ছি। রিমি অস্থির গলায় ছটপট বলে উঠল। একা যাবে কেন? আমিও যাব তোমার সাথে। অভ্র কোনো রকম নিজের রাগ সামলে বলল, আমি তো যাচ্ছি, তুমি কেন যাবে এত রাতে? রিমি আকুতি করে বলল, প্লিজ অদ্র, আমিও যাব। আমার টেনশন হবে না হয়, প্লিজ। কোথায় যাওয়ার কথা হচ্ছে? অভ্র প্রত্যুত্তর করার আগেই পিছন থেকে আবরারের কণ্ঠস্বর ভেসে আসতেই চমকে উঠল রিমি ও দিবা। ভয়ার্থ চোখে মুখে আবরারের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। একে অপরের বাহু শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল। স্বাভাবিক অভ্র নির্বিকারভাবে আবরারের প্রশ্নের উত্তরে জানালো, তাদের নাকি এখন আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তাই আইসক্রিম আনতে যাচ্ছিলাম। রিমি ও দিবা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই ভেবেছে অভ্র খুব সহজেই ব্যাপারটা সামলে নিয়েছে। কিন্তু তার এই কথা কি আদৌ বিশ্বাস করেছে আবরার? চোখ ঘুরিয়ে আবরারের দিকে তাকালো দুজন। সবকিছু যেন ঠিক হয়ে যায় বলে প্রার্থনা করতে লাগলো। অভ্রের কথা শুনে ভ্রু কুঁচকালো আবরার। সন্দিহান চোখে তিনজনের দিকে তাকিয়ে বলল, এত রাতে আইসক্রিম খেতে হবে কেন? সকাল হলেই তো যেতে পারো। অভ্র শব্দ করে একটা নিঃশ্বাস ছুড়ল। হতাশ হতাশ ভাব নিয়ে বলে উঠল, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম, আমাকে ডেয়ার দিল এক্ষুনি এনে দিতে হবে, তাই বাধ্য হয়ে যাব বলছি। আবরার কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে তাকিয়ে রইল। রিমি দিবার হাতে মৃদু ধাক্কা দিয়ে কিছু একটা বুঝাতে চাইল। অদ্ভুতভাবে দিবা রিমির না বলা ইঙ্গিতটা বুঝতে পারল। বিলম্ব না করে আবরারের বাহু ধরে বলে উঠল, ওনার ডেয়ার উনি ডান করুন। আপনি এখানে কি করছেন? ঘুমাবেন না? রুমে আসেন তাড়াতাড়ি। আবরার দিবার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে অভ্রকে বলল, তুমি নিজেও কি বাচ্চা অভ্র? রাত কয়টা বাজে খেয়াল আছে তোমার? এত রাতে বাইরে যাবে আইসক্রিম আনতে? এখানকার কিছুই তো চেনো না। বাইরে বের হলে যদি ছিনতাইকারী ধরে? কিন্তু ভাই ওরা...
অভ্র কথা সম্পূর্ণ করার আগেই তাকে থামিয়ে দিল আবরার। কঠোরভাবে বলে উঠল, এখন কোথাও যাচ্ছ না, ঘুমাতে যাও। রিমি, তুইও যা। হতাশার নিঃশ্বাস ছুড়ল রিমি। অসহায় চোখে অভ্রের দিকে একবার তাকিয়ে রুমে চলে গেল। অভ্র নিরুপায় হয়ে পা বাড়ালো। মাথায় ঘুরতে লাগলো অন্য চিন্তা, যেভাবেই হোক বেরোতে হবেই। আরিয়ানকে সঙ্গে নিয়ে বেরোবে নাকি না ভাবতে ভাবতে রুমে চলে গেল। তাদের দুজনকে যেতে দেখে নিজেও নিরাশ হলো। মনমরা করে লেহেঙ্গা ধরে চলে যাবার জন্যে পা বাড়াতেই আবরার তার বাহু ধরে থামিয়ে বলে উঠল। তুমি কোথায় যাচ্ছ? দিবা সহজ সরলভাবে শুধালো। রুমেই। হুম, তুমি আমার সাথে আসো। দিবাকে কিছু বলার সুযোগ না দিয়েই আবরার তাকে নিজের রুমে নিয়ে গেল। মনমরা দিভা বাধা দিল না, রুমে এসে চুপচাপ বিছানায় বসলো। আবরার রুমের দরজা লাগিয়ে আয়নার সামনে গেল। হাত থেকে ঘড়ি খুলে পকেট থেকে ওয়ালেট বের করে রাখলো। দিবা একবার আবরারের দিকে অসন্তুষ্ট চোখে তাকিয়ে বারান্দার দরজার দিকে তাকালো। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে দেখে আতঙ্কিত হয়ে উঠল। অস্থির হয়ে বিছানা থেকে উঠে দ্রুত বারান্দার দরজার কাছে আসলো। আকাশের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে, বৃষ্টির বাচ্চা, তোর এক্ষুনি আসা লাগলো? আবরার কপাল কুঁচকালো দিবার আর্তনাদ দেখে। পকেট থেকে মোবাইল বের করে বিছানায় রাখতে রাখতে বলল, এমনভাবে বলছো যেন বৃষ্টি অনেক বড় অন্যায় করে ফেলেছে। দীপা বারান্দা থেকে সরে বিছানার কাছে এসে বিহম্বল হয়ে বলল, অবশ্যই অন্যায় করেছে। এটাকে শুধু অন্যায় না, গুরুতর অন্যায় বলে। আসার সময় পেল না, আজকেই কেন আসতে হলো তার? আশ্চর্য। আবরার টাওয়ার নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, বৃষ্টির সময় হয়েছে তাই এসেছে, তোমাকে বলে কয়ে তো আর আসবে না। আজব আজব কথাবার্তা ছাড়ো। আবরার ওয়াশরুমের দরজা লাগাতে আর চোখে তাকালো দীপা। লেহেঙ্গা ধরে গুটি গুটি পায়ের কদম ফেলে বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে ধমকে উঠল আবরার। এই মেয়ে, কোথায় যাচ্ছ? দাঁড়িয়ে পড়ল দিবা। চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। পিছু না ফিরেই কোনো রকমে বলল, আমার রুমে যাচ্ছি, ড্রেস চেঞ্জ করব। রুমে যেতে হবে না, এখানেই চেঞ্জ করতে পারো। কটমট চোখে আবরারের দিকে তাকালো দীপা। কপাট রাগ দেখে বলে উঠল, এখানেই চেঞ্জ করি। আমার সব জামা কাপড় এখানেই রাখা, তাই না? চেঞ্জ করে আমি পরবোটা কি? আবরার চোখ ছোট ছোট করে তাকালো দীপার দিকে। আলমারি থেকে নিজের জন্য একটা টি শার্ট বের করতে করতে বলল, সোজা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো। দীপা বিরক্তিকর ভাবে বলল। এখানে আসতে পারবো না। দীপার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো আবরার। হক চকিয়ে গেল দীপা। আমতা আমতা করে কোনো রকমে বলল, আশ্চর্য, এইভাবে তাকানোর কি আছে? আমার চেঞ্জ করতে দেরি হবে। আপনি চেঞ্জ করে আমার রুমে আসুন, তাহলেই হয়। আমাকে কথা শেষ করতে তো দেবেন? রাক্ষসের মতো তাকান শুধু। ভুরু জোড়া উঁচু করে তাকালো আবরার। কি মিথ্যুক এই মেয়ে, সহজেই মিথ্যাটা গুছিয়ে বলে ফেললো। ভাবতেই হাসি পেল তার। চুপচাপ দিবাকে কিছু না বলে আবারও ওয়াশরুমে চলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল দিবা। গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। ভারী বর্ষণের মাত্রা কিছুটা কমে এলো। আকাশটা ঘন কালো মেঘের ছায়া কেটে স্বচ্ছ হয়ে এলো। টিনের উপরে বৃষ্টির ফোঁটার ঝনঝন শব্দ যেন এক শ্রুতি মধু। ঝোড়ো বাতাসের কারণে গায়ে শীত শীত অনুভব হচ্ছে। কাঠের তৈরিকৃত বেঞ্চের উপরে পাশাপাশি বসে আছে রাজ ও নুরা। দুজনের মাঝে পিন পতন নীরবতা বিদ্যমান। নোরা পুলকিত মনে বৃষ্টি দেখতে ব্যস্ত। রাজ নিশ্চুপ বৃষ্টি দেখার ফাঁকে ফাঁকে নোরাকে দেখছে। মনের ভিতরে অদ্ভুত প্রশান্তি অনুভব করছে। দিবাকে হারানোর যন্ত্রণা যেন নোরার দিকে তাকালে অনায়াসে মুছে যাচ্ছে। নোরাকে নিজের পাশে পেয়ে যেন বুকের মধ্যিখানে শান্তি শান্তি লাগছে। ভাবতেই মৃদু হেসে উঠল রাজ। হাতঘড়িতে চোখ পড়তেই বিস্মিত হয়ে গেল। অনেক রাত হয়ে গেছে। নোরার জন্য নিশ্চয়ই সবাই চিন্তা করবে। নোরা কি বলে এসেছে নাকি লুকিয়ে? কথাটা মাথায় আসতেই চট করে প্রশ্ন করে ফেলল, তুমি যে এখানে এসেছো কেউ জানে? নোরা নির্বিকারভাবে উত্তর দিল, শুধু দিবা জানে। এতক্ষণে নিশ্চয়ই সবাই জেনে গেছে। প্রধান্বিত হলো রাজ। দাঁতে দাঁত পিষে ড্যাম বলে উঠল। নোরাকে কিছুটা ক্রোধিত গলায় বলল,
এটা আগে জানাওনি কেন? আর একা একা এখানে আসার দরকারই বা কী ছিল? নোরা তাকালো রাজের দিকে, নিষ্প্রভ কণ্ঠে শুধালো। না হলে আপনি হারিয়ে যেতেন। নোরার কথাটি কর্ণপাত হতেই নিভল রাজ। নীরবে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নোরার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল। আসো বাসায় পৌঁছিয়ে দিই। নোরা রাজের থেকে চোখ ফিরিয়ে হাতের দিকে তাকালো। বিনা সংকোচে রাজের হাত ধরলো। স্মিত হাসলো রাজ। নোরাকে দাঁড় করিয়ে নোরার কপালের চুল কানের পিছনে গুজে দিয়ে বলে উঠল। একবার যখন হাত ধরেছি দ্বিতীয়বারের জন্য কখনো হাত ছাড়বো না। প্রতিজ্ঞা করছি নোরা, পুরনো অতীত সব ভুলে গিয়ে সারা জীবনের জন্য আমি তোমাকে ভালোবাসবো। আলতোভাবে হাসল নোরা। লজ্জা অনুভূতি হয়ে রাজের থেকে চোখ ফিরিয়ে নিল। নোরার লজ্জা মাখা মুখ দেখে রাজও হাসল। নোরার হাত ধরে দ্রুত গাড়িতে উঠে বসল। অভ্র চুপি চুপি পায়ে রুম থেকে বেরুলো। আশেপাশে সতর্ক দৃষ্টি বুলালো একবার। কাউকে দেখতে না পেয়ে রুমের দরজাটা আস্তে ফিরিয়ে দিল। শব্দহীন পায়ের কদম ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। ডাইনিং টেবিলের কাছে নিশিতাকে দাঁড়িয়ে পানি খেতে দেখে ভড়কে গেল। দ্রুত পায়ে সিঁড়ির উপরে উঠে পিলারের পিছনে নিজেকে আড়াল করে ফেলল। ঘড়িতে সময় দেখলো একবার। এত রাতে নিচে এসে পানি খেতে হয়? বিরক্ত হলো কিছুটা। এইদিকে রাত যত গভীর হবে ততই বিপদের আশঙ্কা বাড়বে। লম্বা একটা দম নিয়ে নিজেকে স্বাভাবিক করলো অভ্র। নিশিতা জগে পানি ভরে সিঁড়ি দিয়ে উপরে উঠল। অভ্র পিলারের পিছনে দাঁড়িয়েই রইল চুপি চুপি। টের পেল না নিশিতা। সে নিচের মতো পানির জগ নিয়ে চলে গেল। নিশিতা যেতেই দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সদর দরজার বাহিরে গিয়েই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও এখন আকাশ পরিষ্কার। বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। রাস্তাঘাট বৃষ্টির পানিতে ভিজে একাকার। ঝোড়ো বাতাস প্রবাহমান চারপাশে। গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছে রাজ। বাহিরের ভিজে যাওয়া রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। রাস্তা থেকে চোখ ফিরিয়ে নোরার ঘুমন্ত মুখের দিকে তাকালো। গাড়ি স্টার্ট করার কয়েক মিনিট পরেই ঘুমিয়ে পড়েছিল নোরা। পুরো রাস্তা ঘুমিয়ে বাড়ির কাছে এসেও ঘুমোচ্ছে। গভীর রাত, তাই হয়তো ঘুম এত গভীর। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন নোরার ঘুম ভাঙল না, তখন রাজ নিজেই ডাকার সিদ্ধান্ত নিল। আলতো গলায় কয়েকবার ডেকে উঠল। নোরা, এসে পড়েছি আমরা, ওঠো, অনেকক্ষণ হয়েছে। পিটপিট করে চোখ খুলল নোরা। ঘুম ঘুম চোখে রাজের দিকে তাকিয়ে বাহিরে তাকালো। বাড়ির গেটটা দেখেই ধরপড়িয়ে উঠল নোরা। হতভম্ব হয়ে বলে উঠল। এসে পড়েছি আমরা, আমি এখন যাই? কিন্তু গেটই তো লাগানো, যাবে কীভাবে? দিবা কিংবা রিমিকে কল দিব, ভেতরে যেতে তারাই ব্যবস্থা করে দেবে। বলেই চটজলদি গাড়ির দরজা খুলে বেরুলো নোরা। গাড়ির দরজা লাগিয়ে দেখলো রাস্তা বৃষ্টির পানিতে টইটম্বুর। তাই লেহেঙ্গা ধরে সাবধানে পায়ের কদম ফেলে সামনে এগোতে লাগলো। তখনই পেছন থেকে রাজ ডেকে উঠল। নোরা। কর্ণপাত হতেই দাঁড়ালো নোরা। রাজের দিকে প্রশ্নাতীত চোখে তাকাতেই রাজ নিষ্প্রতিভ কণ্ঠে বলে উঠল। আমার জীবনে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বিনিময়ে মুচকি হাসল নোরা। প্রত্যুত্তর না করে চলে গেল গেটের সামনে দাঁড়ালো। রাজের দিকে ফিরে তাকাতেই আলতো হাসল রাজ। এক হাতে মাথার পিছনের চুলগুলো চুলকে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে নোরার দিকে তাকালো। আরও একবার নোরা হাতের ইশারায় টাটা দিতে বিদায় জানালো। অতঃপর রাজ খুশি মনে বাড়ির দিকে গাড়ি ঘোরালো। রাজের গাড়ি যেতেই চিন্তিত হয়ে পড়ল নোরা। কাকে কল দিবে এখন? দিবাকে? না, দিবার সঙ্গে নিশ্চয়ই আরব ভাই রয়েছে। দিবাকে কল দিয়ে ভাই জেনে যাবে। তার থেকে ভালো রিমিকে জানাই। মোবাইল পার্স থেকে বের করে অন করতেই চোখ চরক গাছ উঠে গেছে তার। এতগুলো মিসড কল! খেয়াল করে দেখলো মোবাইল সাইলেন্ট ছিল। কপাল চাপড়ালো নোরা। ইস, নিশ্চয়ই সবাই চিন্তা করছে। এখন সে কি করবে? ভাবতেই গেট খোলার শব্দ কানে আসলো। ধক করে উঠল নোরার বুক। হতভম্ব হয়ে পিছু ফিরে তাকাতেই অভ্রকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল নোরা। বুকে কয়েকবার ফু দিয়ে বলল, ভয় পেয়ে গেছি ভাই। নোরাকে দেখেই অভ্রের রাগ বেড়ে গেল। তাই কপট রাগ দেখিয়ে বলে উঠল, ইচ্ছে করছে কয়েকটাকে থাপ্পড় লাগাই গালে। এত রাতে বাইরে বেরিয়েছে কেন একা? বলে বেরুলে কি হতো? অন্যদের না বললেও আমাকে বলতে পারতে, আমি কি সাহায্য করতাম না?
মুখ কালো করে ফেলল নোরা, কোনো প্রকার প্রত্যুত্তর করল না। অভ্র গেটের ভেতরে উকি দিয়ে বাড়ির তারপর নোরাকে ইশারায় ভিতরে যেতে বলল। নোরা চুপি চুপি পায়ে অভ্রের পিছু পিছু বাড়ির ভিতরে ঢুকল। সদর দরজায় ভিতরে ঢুকে সিঁড়ির কাছে যেতেই ভড়কে গেল নোরা। অভ্র সদর দরজা লাগিয়ে সামনে ফিরে সিঁড়ির উপরে তাকাতেই হতভম্ব প্রায়। নোরা ভয়ে শুকনো ঢোক গিলল। সাবিত সিঁড়ির উপরে দাঁড়িয়ে থেকেই প্রশ্ন করল। এত রাতে কোথায় গিয়েছিলে তোমরা? নোরা কোনো রকমের ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো। ভয়ার্থ চোখে অভ্রের দিকে তাকালো। অভ্র স্বাভাবিকভাবে সিঁড়ির কাছে এসে উত্তর দিল। তারা তিনজন আমাকে ডেয়ার দিয়েছিল আইসক্রিম খাবে, তাই আইসক্রিম আনতে বাইরে গিয়েছিলাম। নোরাকে নিতে চাইনি, সে জোরপূর্বকই গেছে। সাবিত ভ্রুকুচকে দুজনের হাতের দিকে তাকালো, তারপর বলল। তাহলে আইসক্রিম কোথায়? এবার নোরা চটজলদি উত্তর দিল। পাইনি। এত রাতে আইসক্রিম কোথায় পাবো? অনেক খুঁজেছি, খারাপ লাগছে অনেক। শেষের কথাটা একটু মনমরা ভাব নিয়ে বলল নোরা। সাবিত বেচারা একদম সহজ সরল টাইপ ছেলে, তাই এইটুকু কথাই তার জন্য যথেষ্ট ছিল। বেশি প্যাচাল না করে বলল। ফিশ পার্কে দারুণ আইসক্রিম সেল করে, ওইখান থেকে খেতে পারো। একদিন সময় করে নিয়ে যাব তোমাদের। অভ্র প্রত্যুত্তরে হেসে সম্মতি দিল। সাবিতের পাশ কেটে উপরে উঠে গেল দুইজন। নোরা রুমে এসেই দরজা লাগিয়ে দেখল রিমি বিছানায় বসে আছে। নোরাকে দেখতে পেয়ে ধরপড়িয়ে উঠে দাঁড়ালো। দৌড়ে এসে নোরাকে ঝাঁপিয়ে ধরে কেঁদে ফেলল। কান্নায় ভাঙা গলায় বলে উঠল। তুই অনেক খারাপ নূর, আমাকে জানালি না একবার? কত ভয় পেয়েছিলাম জানিস? নোরা মৃদু হেসে উঠল। রিমিকে অনেক কষ্টে শান্ত করার চেষ্টা করল, তবুও শান্ত হলো না রিমি। ইচ্ছে মতো গালিগালাজ দিল। তারপর দিবার নাম্বারে ছোট্ট করে একটা টেক্সট দিয়ে জানিয়ে দিল নোরা এসেছে। মেসেজের শব্দ পেতেই শোয়া লাফিয়ে উঠল দিবা। চটজলদি মোবাইল বের করে মেসেজটা দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। এতটাই খুশি হলো যে ঠোঁটে আমোদিত হাসি রেখেই আবরারকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হঠাৎ দিবার এমন কাণ্ডে বিস্মিত হলো আবরার। বেশি কিছু না ভেবে দিবাকে নিজেও জড়িয়ে ধরল। ঘুম ভাঙতেই ব্যস্ত হয়ে পড়ল সবাই। চারপাশ হয়ে উঠল কোলাহলময়। রং বেরঙের ছাড়বাতিতে আলোকিত চারপাশ। ভারী লেহেঙ্গা পরিহিত রাইমাকে ব্রাইডাল সাজে মোহনীয় লাগছে। চোখে মুখে তার প্রাণোচ্ছল হাসি। স্টেজের মাঝে রাজীবের সঙ্গে পাশাপাশি বসে আছে দুজন। দূর থেকে একে অপরকে পরিপূরক লাগছে। সবার মুখে শুধু মাশাআল্লাহ ধ্বনি। বিবাহ সুন্দরভাবে সম্পন্ন হলো। খুশি হলো সবাই। মন ভরে দোয়া করো রাজীব ও রাইমার জন্য। বিয়েতে সকলে উপস্থিত থাকলেও শুধুমাত্র রাজ অনুপস্থিত ছিল। খুব দরকারি একটা কাজ থাকায় রাউসান 2 দিনের জন্য যেতে হয়েছে তাকে। যদিও ভিভিভি না গেলেও চলতো, তবুও রাজ ইচ্ছে করেই সেখানে গিয়ে বিয়ে অনুপস্থিত ছিল। সবাই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিল, কারণ তারা আগে থেকেই জানতো আর এত এত মানুষের ভিড়ে কমফোর্টেবল ফিল করে না, তাই সবাই এতটাও গুরুত্ব দেয়নি। কিন্তু স্বাভাবিক নয় নোরা। সকলের মাঝে রাজের অভাব বোধ করল সে। ক্ষুণ্ণ ছিল মন। কিন্তু নোরার এই বিষণ্ণ বদন মনটাকে পুলকিত করতে রাজের ছোট্ট একটা মেসেজই যথেষ্ট ছিল, যেখানে লেখা ছিল রাজের না আসার কথা। যাওয়ার আগে নোরাকে জানিয়ে যাওয়ার ব্যাপারটা নোরার কাছে ভালো লাগলো। রাজের প্রতি কেমন অদ্ভুত অধিকার বোধ কাজ করলো তার মনে। বিয়ের কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হবার এলো বিদায়ের পালা। রাইমাকে বিদায় জানানোর মতো মর্মান্তিক বেদনাময় মুহূর্তে সবাই কাতর। কান্নায় চোখ ফুলিয়ে ফেলল রাইমা। ছোট বোনদের জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। সান্ত্বনা দিচ্ছে সাবিত, আবরার ও আরিয়ান। নিশিতা ও আয়েশা মেয়েকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে দিল। মেয়েকে বিদায় দিতে মন চাইছে না, তবুও বুকে কষ্ট লুকিয়ে হাসি মুখে বিদায় জানাতে হলো বাড়ির বড় মেয়েকে। আকাশটা আজ মেঘলা, থোকায় থোকায় কালো মেঘেদের ভেলা ভাসছে। শীতল হাওয়া প্রবাহমান। ঝিঝি পোকাদের কর্কশ ডাক আজ শূন্যময় লাগছে রাইমার রুমের বারান্দা থেকে। নিজের হাতে গুছিয়ে রাখা রুমটাকে বিদায় দিয়ে চলে যেতে হয়েছে অন্যত্র। এটাই সৃষ্টির শুরু থেকে হয়ে এসেছে এবং অনন্তকাল অবধি চলবে। এই নিয়ে কোনো অভিযোগ নেই নোরার।
রাইমার চেহারাটা চোখে ভাসছে বারবার, একা একা লাগছে নিজেকে। রাইমার বারান্দায় দাঁড়িয়ে নীরবে দীর্ঘশ্বাস ফেলল সে। তখনই পাশে এসে দাঁড়ালো আরিয়ান। নোরার দিকে তেরছা চোখে তাকিয়ে বলে উঠল। হ্যাঁ, কাঁদছিস কেন? নোরা প্রত্যুত্তর করল না। চোখের পানি মুছতেই আরিয়ান বিদ্রুপ মাখা কণ্ঠে আবারও বলে উঠল। এমন ভান ধরছিস যেন তোরই বিয়ে হয়ে গেছে। জামাই তোকে সাথে নিয়ে যায়নি, তাই কেঁদে কেটে আমাদের বাড়ি ভাসাচ্ছিস। বিরক্ত হলো নোরা। অপ্রসন্ন চোখে মুখে আরিয়ানের দিকে তাকিয়ে বলল। সমস্যা কি ভাই? দেখছো আমি কাঁদছি, কোথায় একটু সান্ত্বনা দেবে তা না করে উল্টো কথা শোনাচ্ছ। আর একটু দেরি করে এখানে আসলেই শান্তি নিবাস বন্যায় ভেসে যেত, আর তোকে কে যাবে সান্ত্বনা দিতে? নোরা এবার রেগে গিয়ে আরিয়ানের চুল খামচে ধরল। ব্যথায় কুকড়ে উঠল আরিয়ান, আর্তনাদ করে উঠল। হেই, এই বিলাই, আমার চুল ছাড়। ভালো হচ্ছে না বলে দিচ্ছি নোরা, আমার চুল ছাড় বলছি। নোরা রাগে দাঁত চিবিয়ে বলল। ছাড়বো না চুল। সময়ে অসময়ে ফালতু কথার গোডাউন খুলে বসো না। সবগুলো চুল ছিঁড়ে তোমার বেল মাথা দিয়ে আমি ফুটবল খেলবো। নোরার বাচ্চা, আমার সুন্দর চুলগুলো ছাড় বলছি। ছাড়বো না। নোরাকে দেখার জন্যেই রাইমার রুমে এসেছিল আবরার। পুরো রুমে নোরাকে না পেয়ে বারান্দায় আসতেই হতভম্ব হয়ে গেল। দুইজনকে এভাবে চুল ধরে টানাটানি করতে দেখে দূর থেকেই ধমকে উঠল। ঝগড়া থামাবি তোরা? আবরারের কণ্ঠ শুনেই চটজলদি আরিয়ানের চুল ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো নোরা। কোনো রকমে ঠোঁট টেনে বোকা বোকা হাসি দিল একটা। আবরার তীক্ষ্ণ চোখে দুই ভাই বোনকে পর্যবেক্ষণ করে শুধালো। এগুলো কেমন ঝগড়া? চুল ধরে একজন আরেকজনকে? সিরিয়াসলি নূর? নোরা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে বলে উঠল। আরব ভাই, এখানে আমার কোনো দোষ নেই। রাইমা আপি চলে গেছে তাই এমনিতেই মন খারাপ। তার উপর আবার এই আরুর বাচ্চা মানে আরিয়ান ভাইয়া আমাকে রাগাচ্ছে বারবার। শেষের কথাটা আরিয়ানের দিকে কটমট চোখে তাকিয়ে বলল। আরিয়ান তার শখের আদরের চুলগুলোতে হাত বুলাতে বুলাতে ব্যথায় কুকড়ে বলল। তাই বলে ভাই আমার চুল টেনে ধরবে? এটা কেমন অসভ্যতা আমি বলো তো? আমার এক্ষুনি একটা বিচার চাই, তোমার কাছে নালিশ দিলাম। আবরার কপাল কুঁচকালো। এখানে আসলে কাকে কি বলা উচিত সেটা তার আদৌতে বুঝে আসলো না। তবে ছোট বোন হিসেবে বড় ভাইয়ের চুল ধরা অবশ্যই বেয়াদবি। তাই নোরাকে আরিয়ানের কাছে ক্ষমা চাইতে বলল। ইচ্ছে না থাকার পরেও সরি বলল নোরা। আরিয়ান বেচারা এখনো চুলে হাত বুলাচ্ছে। আবরার দুইজনকে বুঝিয়ে শুনিয়ে যার যার রুমে পাঠিয়ে দিল। অতঃপর নিজেও রুমে চলে আসলো। পুরো রুম অন্ধকারাচ্ছন্ন দেখে ভ্রুচোরা কুচকালো সে। কিছুক্ষণ আগেও যখন রুমে এসেছিল তখন লাইট অন করতেই বাহিরে গিয়েছিল। তাহলে দিবা এসেছে নিশ্চয়ই। আবরার লাইট অন করার জন্য সুইচ বোর্ডের দিকে এগিয়ে যেতেই পিছন থেকে চুরির শব্দ কর্ণপাত হলো। আগত ব্যক্তিটা কে বুঝতে পেরে বাঁকা হেসে পিছু ফিরে তাকালো। অন্ধকারের মধ্যে মোমবাতির আলোতে দিবার মায়াবী মুখখানি চোখে পড়ল তার। থমকে গেল মুহূর্তেই, তাকিয়ে রইল পলকহীন ভাবে। মোমবাতি জ্বালিয়ে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আছে দিবা। ঠোঁটে তার মৃদু মুচকি হাসি, মোমবাতির আলোতে তার মুখশ্রী আলোকিত। গোলগাল চেহারায় মিষ্টি হাসিতে মুগ্ধ হলো আবরার। দিবা ধীর পায়ে আবরারের কাছে এগিয়ে আসলো। মোমবাতিটা দুজনের সামনে ধরে আবরারের দিকে তাকালো। ঠোঁটে তার লাজুক হাসি। বারান্দার দরজা খোলা থাকায় বাহিরের এক দমকা শীতল হাওয়া মোমবাতি নিভিয়ে দিতে চাইলে আবরার আর দিবা দুইজনেই দুই হাতের সাহায্যে মোমবাতি আড়াল করে নিল। কাছাকাছি এলো দুজন। আবরার দিবার দিকে বিমুখিত চোখে তাকালো, মৃদু গলায় ঠোঁট নেড়ে শুধালো। 2-3টে নক্ষত্রের আলো নিয়ে এসেছো তুমি। অন্ধকারে মোমবাতি করে যা এনেছো তা ঠুনকো। নক্ষত্রের আলো তোমার চোখে, যে চোখ ফিরিয়ে দিচ্ছে বর্ষার তীব্র আঘাত। শুধু ভিজে আছে আমার দুটি হাত, তবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে কাটিয়ে দেবো এই আধারের রাত। লাজুক হাসলো দিবা, লজ্জায় মাথা নত করে ফেলল। আবরার দিবার হাত থেকে মোমটা সরিয়ে পাশে থাকা কর্নার টেবিলের উপরে রাখলো। তারপর পেছন থেকে দিবাকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রেখে চোখ বন্ধ করলো। ধীর গলায় বলল। তোমার লাজুক হাসিতে আমি বারবার মুগ্ধ হই দিবা।
এত দেরি করে আমার জীবনে এলে কেন তুমি? আর একটু আগে আসলে পারতে না? দিবা আবরারের হাতের উপর নিজের হাত রাখলো, জড়তাহীন কণ্ঠে শুধালো। আমরা প্রতিটা মানুষের সঙ্গে সঠিক সময়েই পরিচিত হই। আবরার দিবার সঙ্গে আরেকটু নিবিড় হলো। দিবার গালে নিচের নাক বুলিয়ে পড়ল। তবুও আফসোস তো থেকেই যায়। আমার আগের জীবনের চেয়ে তোমাকে পাওয়ার পরের জীবন একটু বেশি সুন্দর দিবা। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জন্য স্পেশাল। দিবা আবরারের দিকে ঘুরে দাঁড়ালো। আবরারের কপালে আলতোভাবে একটা চুমু দিল, মিষ্টি একটা হাসি দিয়ে বলল। আর আমার জন্য আপনি একটু বেশি স্পেশাল। খুশি হলো আবরার। দিবা কোলে তুলে নিয়ে কপালে কপাল ঠেকালো, অতঃপর দুষ্টু হেসে বলল। লেট মি ফিল ইউ স্পেশাল। শ্রাবণের 18তম দিন। আকাশটা আজ ভীষণ ঘোলাটে, পরিবেশ শীতল। আবহাওয়া দপ্তর অফিসের খবর অনুযায়ী আজ সারাদিন শহরাঞ্চল ভারী বর্ষণে মুখরিত হবে। মুষলধারের বৃষ্টিতে মুখরিত হয়ে আছে আগ্রাবাদের পরিবেশ। সদ্য ফোটা সবুজ কচি পাতাগুলোর বৃষ্টির পানিতে ভিজে টইটুম্বুর, রাস্তাঘাট ভিজে একাকার। ধরণী কাঁপিয়ে বারবার গর্জে উঠল আকাশ। ঈষৎ কেঁপে উঠল নোরা। টানা টানা নেত্রপল্লব তুলে আকাশের দিকে তাকালো। বড় বড় বৃষ্টির কিছু ছিটে ফোঁটা ভিজিয়ে দিচ্ছে তাকে, তবুও সেদিকে ধ্যান নেই তার। কলেজের বারান্দার কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে বর্ষমুখর দিনটা উপভোগ করছে নোরা। চেহারা তার লাবণ্যময়, ঠোঁটে তার আমোদিত হাসি। চোখ বন্ধ করলেই রাজের মুচকি হাসির চেহারা ভেসে উঠছে, পুলকিত হচ্ছে তার মন। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি ভেজার কারণ কি মিস? চমকে উঠল নোরা, হকচকিত হয়ে পিছু ফিরে দেখল। চমক দৃষ্টিতে একবার নিজের দিকে চোখ বোলালো। সাদা ইউনিফর্মের অনেকটা অংশই ভিজে গেছে প্রায়। নিজের এই অপকর্মের কারণে নিজের উপরেই বিরক্ত হলো সে। সামনে তাকিয়ে ঠোঁট টেনে কোনো রকমে একটা বোকা প্রকৃতির হাসি দিল। পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে রাজ, দৃষ্টি তার নোরার দিকে। রাইমার বিয়ের আগের দিন রাতে নোরার সঙ্গে শেষ দেখা হয়েছিল তার। তারপর প্রায় দিন যাবত দেখা নেই। এই 3 দিন নোরাকে ভীষণ মিস করেছে রাজ। কারণটা তার জানা নেই। হুট করেই যেমন দিবার প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল তার মনে, ঠিক তেমনিভাবেই হুট করেই নোরার প্রতি আকাশ সমান ভালোবাসা সৃষ্টি হয়েছে তার মনে। তাই হয়তো অদ্ভুতভাবেই নোরাকে ভীষণ মিস করেছিল। ব্যস্ততার কারণে কল দেওয়া হয়নি, আবার কল দেবার সুযোগ পেলেও অস্বস্তির কারণে কল দেয়নি। নোরার প্রতি নিজের এই অনুভূতিটা তার কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে। একটু নড়ে চড়ে দাঁড়ালো রাজ, নোরার দিকে তাকিয়ে আবারও বলে উঠল। এভাবে দাঁড়ানোর মানে কি? ড্রেসটা একদম নষ্ট করে ফেলেছো। সাদা কাপড় থেকে এই দাগগুলো উঠবে? রাজের কথায় মোটেও পাত্তা দিল না নোরা। নিজের মনের ভিতরে জমে থাকা সকল প্রশ্ন ও অভিমানগুলো অস্থির হয়ে বলে ফেলল। কোথায় ছিলেন এতদিন? জানেন কতটা মিস করেছি আপনাকে। আপুর রিসেপশনের দিন ভেবেছিলাম থাকবেন, কিন্তু ওই দিনও আসেননি, একটা কল অব্দি দেননি। খুব রাগ হয়েছে আমার। শেষের কথাটা কিছুটা অভিমান সহকারে বলল নোরা। রাজ থমকালো, নিচের ঠোঁট কামড়ে ডান পাশে তাকালো। দুজনের আশেপাশে কেউ নেই, তবে তাদের থেকে কিছুটা দূরত্বে কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে আলোচনা করছে। লম্বা একটা দম নিল রাজ, নূরের অভিমানী চেহারার দিকে তাকালো, আলতোভাবে শুধালো। এটা কলেজ নোরা, পার্সোনাল কোনো কথা এখানে যেন না হয়। প্রফেশনাল লাইফের পার্সোনাল লাইফ আলাদা, আমি জানি তুমি। রাজের কথা সম্পূর্ণ হতে দিল না নোরা। অভিমান নিয়ে রাজকে পাশ কাটিয়ে চলে গেল ক্লাসরুমে। রাগ হলো তার, অভিমান আগের তুলনায় দ্বিগুণ হলো। নিজেকে বড্ড বেহায়া মনে হলো। কেন এই কথাগুলো বলতে গেল সে? রাগে ধপাস করে গিয়ে দিবার পাশে বসলো। তাকে এভাবে রেগে থাকতে দেখে অবাক হলো দিবা। জানতে চাইল, কিরে রেগে আছিস কেন? এমনি। নোরার সংক্ষিপ্ত উত্তর শুনে দিবা আর কথা বাড়ালো না, নিজের মতো করে অঙ্ক সমাধান করতে লাগলো। নোরার এমন আচরণ দেখে বিস্মিত হলো তার। মৃদু শব্দ তুলে হেসে ফেলল তৎক্ষণাৎ। নোরার অভিমান মিশ্রিত মায়াবী মুখখানি তার কাছে ভীষণ কিউট লাগলো। একরাশ মুগ্ধতা ছুলো তার মনে। মাথার পিছনের চুলগুলো এক হাতে চুলকে অফিস কক্ষের দিকে পা বাড়ালো। ভারী বর্ষণের মাত্রা কমে এলো।
ঝিরি ঝিরি বৃষ্টির ফোঁটাতে মুখরিত আগ্রাবাদ শহর। আকাশটা এখনো ঘন কালো মেঘেদের মাঝে লুকানো। শীতল বাতাস তো বর্ষাকালের সঙ্গী। কলেজ ছুটি হতেই কোলাহলময় হয়ে উঠল আগ্রাবাদ মহিলা কলেজ। শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে দ্রুত পা চালাচ্ছে যার যার গন্তব্যের উদ্দেশ্যে। দুর্ভাগ্যবশত নোরা ছাতা আনতে ভুলে যাওয়ায় রিমির ছাতার নিচে জায়গা নিয়েছে, আর দিবার একাই একটা ছাতা হাতে নিয়ে কলেজের বাহিরে আসলো। তিনজন পাশাপাশি নিজেদের গাড়ির দিকে এগিয়ে গেল। দিবা গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতে গিয়েও রাজকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। বিস্মিত হলো দিবা ও রিমি। রাজ তাদের দিকে এগিয়ে এসেই বলে উঠল, তোমরা যদি কিছু মনে না করো তাহলে নূরা আমার সাথে যাক। ঠোঁট টিপে মুচকে হাসলো দিবা। রিমির দিকে তাকিয়ে ভ্রুজোড়া নাচালো। রিমিও রাজের অগোচরে হাসলো। দুজনের হাসি রাজের চোখ এড়ালো না। অপ্রস্তুত হয়ে গেল সে। এর আগে কখনো এমন অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়নি। হুট করে এভাবে কথাটা বলে অস্বস্তিতে পড়েছে সে। নোরা চোখ ছোট ছোট করে তাকিয়ে বারণ করে বলে ফেলল, আমাদের গাড়ি আছে, আমরা একসাথেই যাব। দুজনের মাঝে যে কোনো কারণে ঝগড়া হয়েছে এবং নোরা রাজের উপর ভীষণভাবে ক্ষেপে আছে তা বুঝতে বাকি নেই দিবা ও রিমির। নোরাকে বারণ করতে দেখে দিবা বলল, তোকে আমাদের সাথে নিব বলেছি আমরা। রিমি কিছুটা রসিকতার ছলে বলে উঠল, বৃষ্টিময় দিন, আকাশ মেঘে ঢাকা, সাথে টক ঝাল মিষ্টি অভিমান, একদম জমে ক্ষীর জান, তুই বরং স্যারের সঙ্গেই যা। কথাটা বলেই দিবা রিমি গাড়িতে উঠে বসলো। নোরা বসার আগেই তড়িঘড়ি করে গাড়ির দরজা লাগিয়ে ফেললো। হতভম্ব হয়ে গেল নোরা। রাগে গাড়িতে আলতোভাবে একটা লাথি দিয়ে ঝাঁঝালো গলায় বলল, কুত্তি দুইটা, ভালো করলি না কাজটা। গাড়ির ভিতর থেকেই দুইজন দাঁত কেলিয়ে হাসলো। রিমি কাঁচ নামিয়ে মাথাটা একটু বের করে বলল, বেস্ট অফ লাক বেবি। চলে গেল দুজন। রাগে ফুঁসছে নোরা। দাঁত কিরমির করে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাজ পিছন থেকে ধীর গলায় বলল, সামনের কালো গাড়িটা আমার, এবার চলো। কটমট চোখে একবার রাজের দিকে তাকালো নোরা। তারপর গটগট পায়ের কদম ফেলে গাড়িতে গিয়ে উঠে বসলো। ফুস করে একখানা নিঃশ্বাস ফেলল রাজ। এক হাতে মাথা চুলকে মিনমিন গলায় বলল, এই মেয়ে রাগলে কিউট লাগে, কাঁদলেও কিউট লাগে, কিন্তু এবার রাগ ভাঙানোর কি করে? আজ সকাল থেকেই আকাশটা মেঘলা। থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ক্লাস চলাকালীন সময় মুষলধারের বৃষ্টিতে মুখরিত ছিল শহর। তারপর কলেজ ছুটির সময় ইলশে গুঁড়ি বৃষ্টি। দীর্ঘ সময় বৃষ্টিপাত হবার পর এখন আকাশটা স্বচ্ছ নীল। থোকায় থোকায় সাদা কালো মেঘেদের ভেলা ভাসছে, সাথে কনকনে শীতল বাতাস। গাড়ির জানালার কাঁচ নামিয়ে বাহিরে তাকিয়ে আছে নোরা। আজ সে একটাও কথা বলবে না। ওই আকাশটার সমান অভিমান জমেছে মনে, যা সহজে ভাঙবার নয়। গাড়ি চালানোর মাঝেও ফাঁকে ফাঁকে নোরার দিকে মলিন চোখে তাকাচ্ছে রাজ। অসহায় লাগছে তার নিজেকে। হুট করেই মনে হচ্ছে পিএইচডি করার আগে তাকে মেয়েদের রাগ কিভাবে ভাঙাতে হয় তার উপর একবার স্টাডি করা উচিত। সেই কখন থেকে ভাবছে, কিন্তু আসলে কি বলবে সেটা মাথায় আসছে না। আফসোস হচ্ছে তার। এত বছর দিবার পিছনে পড়ে না থেকে 4-5টা প্রেম করলেও পারত। তাহলে অন্তত মেয়েদের মন বোঝার মতো বিশাল বড় অভিজ্ঞতা অর্জন করতে পারত। ভেবেই লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করে নিল রাজ। গাড়িটা স্টিয়ারিংটা বামে ঘুরিয়ে বলল, নতুন একটা প্রজেক্ট পেয়েছি নোরা। হতবাক নোরা অবাক চোখে রাজের দিকে তাকালো। ভারী আশ্চর্য হয়ে বলে উঠল, মানে আমার রাগ না ভাঙিয়ে আপনি বিজনেস নিয়ে ডিসকাস করবেন? হতভম্ব হয়ে গেল রাজ। ভ্যাবাচাকা খেয়ে হুট করেই গাড়ি ব্রেক কষল। নোরার দিকে অসহায় চোখে তাকিয়ে মলিন কণ্ঠে শুধালো, আসলে কিভাবে কথা শুরু করব বুঝতে পারছি না। কিছুটা বিরক্ত হলো নোরা। হতাশার নিঃশ্বাস ফেলে সিটে হেলান দিল। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, বাহ, সবই শিখলো কিন্তু প্রেমটা ভালোভাবে শিখলো না, এটাও আমাকে শেখাতে হবে?
এক হাতে গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরল রাজ, উপর হাতে নোরার সিট ধরে একটু এগিয়ে নোরার দিকে ঝুঁকে আসলো। নোরার চোখে চোখ রেখে মৃদু গলায় বলল, সবই তো নিজ থেকে শিখলাম, এবার প্রেমটা না হয় তুমিই শেখাও। রাজের শান্ত কণ্ঠস্বর শুনে থমকালো নোরা। অস্থির হয়ে উঠল মন, অপ্রস্তুত হয়ে রাজের থেকে চোখ সরিয়ে ফেলল, তবে নিজেকে শান্ত রেখে স্বাভাবিকভাবে উত্তর দিল। আগে ভাবুন আমি কি কি কারণে রাগ করেছি। রাজ ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড ভাবলো, তারপর বলল, রাউজান গিয়ে কল দেইনি তাই, আর আর কলেজে ওই কথাটা বলেছি তাই। আর কিচ্ছু বলল না নোরা, অভিমানে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মৃদু শব্দ তুলে হেসে ফেলল রাজ, পিছিয়ে এসে নিজের সিটে হেলান দিয়ে বসে বলতে লাগলো, আসলে আব্বুর অনেক বড় একটা প্রজেক্ট এসেছে, সেটাকে সামলাতে একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাছাড়া যখন ফ্রি হতাম তখন অনেক রাত,